আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি হুমায়ূন আহমেদের হিমু সিরিজ থেকে উপন্যাস হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম এর দ্বিতীয় পর্ব। পুলিশের গাড়ি আমাকে কাওরান বাজার নামিয়ে দিয়ে গেল। ড্রাইভারের গায়ে খাকি পোশাক। সে বেশ আদবের সঙ্গে গাড়ির দরজা খুলে আমাকে নামতে সাহায্য করল। তারপরই এক সেলুট। আমি অস্বস্তির সঙ্গে চারদিকে তাকালাম। কেউ দেখে ফেলছে না তো? পুলিশ আদবের সঙ্গে গাড়ি থেকে নামাচ্ছে, সেলুট দিচ্ছে। খুবই সন্দেহজনক। রাত প্রায় 2টা। কারো জেগে থাকার কথা না। আন্দোলনের সময় সারাদিন লোকজন ব্যস্ত থাকে। টেনশন ঘটিত ব্যস্ততা। রাত 10টায় ভয়েস অব আমেরিকার খবর শোনার পর সবার মধ্যে খানিকটা ঝিমঝিম ভাব চলে আসে। আন্দোলনের খবর যত ভয়াবহই হোক, সবাই খুব নিশ্চিন্ত মনে ঘুমোতে চলে যায়। দেশে কোনো আন্দোলন চলছে কি না তা বোঝার উপায় হলো রাত 12টার পর থেকে বের হওয়া। যদি দেখা যায় সব খা খা করছে, তাহলে বুঝতে হবে কোনো আন্দোলন চলছে। পানের দোকানে সন্ধ্যা 7:30টায় ভিড় জমে থাকলেও আন্দোলন হচ্ছে ধরে নেওয়া যায়। বিবিসির দিকে গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে লোকজন কান পেতে থাকে। আমার নিজের ধারণা, কোনো এক এপ্রিল ফুলের রাতে বিবিসি যদি মজা করে বলে বাংলাদেশে সরকার পতন হয়েছে, তাহলে সরকারের পতন হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী সরকারি বাড়ি ছেড়ে অতি দ্রুত কোনো আত্মীয়ের বাড়িতে উঠবেন। কেউ কোনো উচ্চবাচ্য করবে না। বাংলাদেশ টিভি থেকে বলা হবে, বিবিসির খবর অনুযায়ী বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। বর্তমানে ক্ষমতায় কে আছেন তা তারা বলেননি বলে এই বিষয়ে আমরাও কিছু বলতে পারছি না। আমার চারপাশে কেউ ছিল না। একটা কুকুর ছিল। সে পুলিশের গাড়ি দেখে দ্রুত ডাস্টবিনের আড়ালে চলে গেল। যতক্ষণ গাড়ি থেমে রইল ততক্ষণ আর তাকে দেখা গেল না। গাড়ি চলে যাবার পরই সে মাথা বের করে আমাকে দেখল। আমি বললাম, এই আয়। সে কিছু সন্দেহ, কিছু শঙ্কা নিয়ে বের হয়ে এলো। লেজ নাড়ছে না। এর অর্থ হচ্ছে আমার ব্যাপারে সে নিশ্চিত হতে পারছে না। পুলিশের গাড়ি যাকে নামিয়ে দিয়ে যায় তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া নিম্ন শ্রেণীর প্রাণীর পক্ষেও সম্ভব না। কুকুরের সঙ্গে আমি কিছু কথাবার্তা চালালাম। কিরে, তোর খবর কি? রাতের খাওয়া শেষ হয়েছে? কুকুর স্থির চোখে তাকিয়ে আছে, ভাবছে। তুই কি এদিকেরই? রাতে ঘুমাস কোথায়? এখন লেজ একটু নড়ল। আমি গলির ভেতর ঢুকব। একা একা ভয় লাগছে, তুই আমাকে একটু এগিয়ে দে। লেজ ভালো মতো নড়া শুরু হয়েছে, অর্থাৎ আমাকে সে গ্রহণ করেছে বন্ধু হিসেবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তোর পায়ে কি হয়েছে? প্রবল লেজ নাড়ার সঙ্গে এইবার সে কুঁই কুঁই করল, অর্থাৎ পায়ে কি সমস্যা সেটা বলল। কুকুরের ভাষা জানা নেই বলে বুঝতে পারলাম না। মনে হয় তার পায়ে কেউ গরম ভাতের মার ঢেলে দিয়েছে। গরম মার কিংবা গরম পানি কুকুরের গায়ে ফেলে আমরা বড় আনন্দ পাই। ব্যথা যন্ত্রণা সে ছটফট করে, দেখে আমাদের বড়ই ভালো লাগে। মানুষ হিসেবে সমগ্র পশু জগতে আমরা শ্রেষ্ঠ, সেটা আবারও প্রমাণিত হয়। আমার ধারণা, নিম্ন শ্রেণীর পশু বলে আমরা যাদের আলাদা করছি তাদের আলাদা করা ঠিক হচ্ছে না। মানুষ হিসেবে আমরা এমন কিছু এগিয়ে নেই। আমাদের বুদ্ধি বেশি বলে আমরা অহংকার করি। ওদের যে বুদ্ধি কম সেটা কে বলল? আমাদের লজিক আছে, ওদের নেই। এটাও কি নিতান্তই একটা বাজে কথা না? আমরা কি কখনো ওদের মাথার ভেতর ঢুকতে পেরেছি যে বলব ওদের লজিক নেই? আমাদের ভাষা আছে, ওদের নেই। আরেকটি নিতান্তই হাস্যকর কথা, ওদের ভাষা অবশ্যই আছে। একটা কুকুর অন্য একটা কুকুরের সাথে নানান বিষয়ে কথাবার্তা বলে। আমরা যখন শুনি তখন মনে হয় শুধুই ঘেউ ঘেউ করছে। দুজন চাইনিজ কিংবা জাপানিজকে যখন কথা বলতে শুনি তখন মনে হয় এরা কিছুই বলছে না, শুধু চ্যাংব্যাং টাইপ শব্দ করছে। এদের চ্যাংব্যাংয়ের সঙ্গে ঘেউ ঘেউয়ের তফাৎটা কোথায়? পশুদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, চিন্তা শক্তি আছে। সব জেনেও এদের আমরা অস্বীকার করি শুধুমাত্র নিজেদের স্বার্থে। অস্বীকার না করলে এদের হত্যা করে আমরা খেতে পারতাম না, আমাদের লজ্জা করত। খোড়া কুকুরটা আমার আগে আগে যাচ্ছে, মনে হয় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো সে আগেও আমাকে এই অঞ্চলে আসতে দেখেছে। সে মনে করে রেখেছে, সে জানে আমি কোথায় যাব, তাই আগে আগে নিয়ে যাচ্ছে, নয়তো পেছনে পেছনে আসত। পথে আরও কয়েকটা কুকুর পাওয়া গেল। তারা ঘেউ ঘেউ করে ওঠার আগেই আমার কুকুরটা ঘেউ ঘেউ করল। হয়তো বলল, ঝামেলা করিস না, আমার চেনা লোক। তারাও ঝামেলা করল না, মাথা উঁচু করে আমাকে দেখে আবার মাথা নিচু করে ফেলল।
আমার কুকুরটা আমার দিকে তাকিয়ে নিচু স্বরে কয়েকবার ঘেউ ঘেউ করল। এর অর্থ সম্ভবত রাত দুপুরে এভাবে হাঁটাহাঁটি করবে না, দেশের অবস্থা ভালো না, আইনশৃঙ্খলা বলে কিছু নেই। বড় আফসোস, সরকার আর বিরোধী দলে কবে যে মিটমাট হবে। আমি কুকুরের পেছনে পেছনে আসগর সাহেব যে গলিতে থাকেন সেই গলি বের করার চেষ্টা করছি। ব্যাপারটা জটিল। শাখা নদীর উপশাখা থাকে, সেই উপশাখা থেকে শাখা বের হয়, যাকে বলা চলে উপশাখা। আসগর সাহেবের গলিও তেমনি উপগলি। ঢাকা শহরের সবচেয়ে সরু এবং সবচেয়ে দীর্ঘ গলি। শুধু যে দীর্ঘ গলি তা না, সবচেয়ে দীর্ঘ ডাস্টবিনও। গলির দুপাশের বাসিন্দারা তাদের যাবতীয় আবর্জনা কষ্ট করে দূরে নিয়ে ফেলে না, গলিতেই ঢেলে দেয়। ঢাকা মিউনিসিপ্যালিটি তাতে কিছু মনে করে না। সম্ভবত তাদের খাতায় গলিটির নাম নেই। নাম না থাকাটাও আশ্চর্যের কিছু না, কারণ গলিটার আসলেই কোনো নাম নেই। কোনো একদিন এই গলিতে বিখ্যাত কেউ জন্মাবে, তখন হয়তো নাম হবে। কুখ্যাতদের গলির নাম হলে অবশ্যই এখনই এই গলির নাম রাখা যায় কানা কুদ্দুস লেন। কানা কুদ্দুস কারণবাজার এলাকার ত্রাস। মানুষ খুনকে সে মোটামুটি একটা আর্টের পর্যায়ে নিয়ে এসেছে। তার সঙ্গে আমার মোটামুটি ভাব আছে। দিনের বেলা সে বেঙ্গল মোটর নামে মোটর পার্টসের দোকানে বসে থাকে। সে অতি বিনয়ী, আচার ব্যবহার বড়ই মধুর। দেখা হলেই সে আমাকে প্রায় জোর করে চা, মোগলাই পরোটা খাওয়াবে। গলিটা আমার খুব প্রিয়, কারণ এই গলিতে রিকশা ঢুকতে পারে না। এখানে সবসময় হরতাল। শিশুরা প্রায় ইটের স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলে। এখানে এলেই আমি আগ্রহ নিয়ে তাদের খেলা দেখি। একবার আমি তাদের আম্পায়ার হিসেবেও কাজ করেছি। পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ে একটা রেকর্ড সেবার করেছিলাম। বোল্ড আউট হয়ে গেছে, ইটের স্ট্যাম্প বলের ধাক্কায় উড়ে চলে গেছে। আমি তাকিয়ে দেখে শিশু ব্যাটসম্যান ব্যাট হাতে কাঁদো কাঁদো চোখে তাকাচ্ছে আমার দিকে। আমি তখন অবলীলায় কঠিন মুখে বলেছি নো বল হয়েছে, আউট হয়নি। শিশু ব্যাটসম্যানের চোখে গভীর আনন্দ। ফিল্ডাররা চেঁচামেচি করছে। আমি দিয়েছি ধমক, তোমরা বেশি জানো, আমি ঢাকা লিগের আম্পায়ার। আমার চোখের সামনে নো বল করে পার হয়ে যাবে তা হবে না। স্টার্ট দ্য গেম, নো হাঙ্কি পাঙ্কি। এরা আমার হুকুম মেনে নিয়েছে। বয়স্ক একজন মানুষ তাদের খেলার সঙ্গে যোগ দিয়েছে, এতেই তারা আনন্দিত। বয়স্ক মানুষদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর চোখে দেখতে হয়। শিশুরা জানে বয়স্ক মানুষরা ভুল করে, জেনে শুনে ভুল করে। শিশুরাই শুধু জেনে শুনে কোনো ভুল করে না। আসগর সাহেবকে তার বাসায় পাওয়া গেল না। দরজায় মোটা তালা ঝুলছে। এরকম হওয়ার কথা না। আসগর সাহেব রুটিন বাঁধা জীবনযাপন করেন। 9টার আগেই জিপোতে চলে যান, ফেরেন সন্ধ্যায়। রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করেন, ঘর থেকে বের হন না। গত 18 বছরে এই রুটিনের ব্যতিক্রম হয়নি। তার নিজের কোনো সংসার নেই। জীবনের একটা পর্যায়ে হয়তো বিয়ে করে সংসার করার কথা ভেবেছেন। এখন ভাবেন না, ভাবার কথাও না। এখন হয়তো মৃত্যুর কথা ভাবেন। একদিন মৃত্যু হবে। যেহেতু সৎ জীবনযাপন করেছেন, সেহেতু মৃত্যুর পর বেহেশত নসিব হবেন। সেখানে সুখের সংসার পাতবেন। এই জীবনে যা করা হয়নি, পরের জীবনে তা করা হবে। ভদ্রলোক যে অতি সৎভাবে জীবনযাপন করেছেন তা সত্যি। চিঠি লিখে সামান্য যা রোজগার করেছেন তার সিংহভাগ দেশে পাঠিয়েছেন। একবেলা খাওয়া অভ্যাস করেছেন, এতে নাকি স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকুক বা না থাকুক, খরচ অবশ্যই বাঁচে। তিনি খরচ বাঁচিয়েছেন। খরচ বাঁচিয়েছেন বলেই ছোট ভাই বোনদের পড়াশোনা করাতে পেরেছেন। তারা আজ প্রতিষ্ঠিত। এক ভাই সরকারি ডাক্তার, কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার। অন্য ভাই কলেজের ইতিহাসের অধ্যাপক। ছোট ভাইরা এখন বড় ভাইয়ের পেশা নিয়ে লজ্জাবোধ করে। তাদের খুব ইচ্ছা বড় ভাই দেশের বাড়িতে গিয়ে স্থায়ী হন। দেশের বাড়ি ভাইরা মিলে ঠিকঠাক করেছে, পুকুর কাটিয়ে মাছ ছেড়েছে, জমি জমাও কিছু কেনা হয়েছে। আসগর সাহেব নিজেও চান গ্রামের বাড়িতে গিয়ে থাকতে। তার বয়স হয়েছে, শরীর নষ্ট হয়েছে, খুবই ক্লান্ত বোধ করেন। বড় ধরনের অসুখ বিসুখও হয়েছে হয়তো। ডাক্তার দেখান না বলে অসুখ ধরা পড়েনি। শরীরের এই অবস্থায় গ্রামের বাড়িতে থাকাটা আসগর সাহেবের জন্য আনন্দের ব্যাপার হওয়ার কথা। ভাই বোনরা তাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে। এই মানুষটি তাদের বড় করার জন্য বিয়ে টিয়ে কিছু করেননি। সারা জীবন অমানসিক পরিশ্রম করেছেন। এই সত্য তারা সবসময় স্বীকার করে। আলী আসগর দেশে যেতে পারছেন না। বিচিত্র এক ঝামেলায় তিনি ফেঁসে গেছেন। ঝামেলাটা হয়েছে 7 বছর আগে। দিন তারিখ মনে নেই, তবে বৃহস্পতিবার ছিল এটা তার মনে আছে। তিনি তার নিজের জায়গায় টুলবক্স নিয়ে বসে আছেন। লুঙ্গি ও ফতুয়া পরা এক লোক এসে সামনে উবু হয়ে বসল। সে কিছু টাকা মানি অর্ডার করতে চায়। টাকার পরিমাণ 7,001 টাকা। লোকটি প্রায় অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল,
অনেক কষ্ট কইরা টেকাগুলান জমাইছি ভাই সাব, পরিবারে পাঠামো, টেকা কেমনে পাঠায় জানি না, আপনি ব্যবস্থা কইরা দেন, আপনার পায়ে ধরি। বলে সত্যি সত্যি সে তার পা চেপে ধরল। আসগর সাহেব আঁতকে উঠে বললেন, করেন কি করেন কি? গরিব মানুষ ভাইজান, টেকাগুলান সম্বল, বড় কষ্ট কইরা জমাইছি, কেমনে পাঠামো জানি না। আপনার নাম কি? মনসুর। মনসুর, ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যা না, ঠিক মতো নাম ঠিকানা বলেন, কার নামে পাঠাবেন? পরিবারের নামে। পরিবারের নাম কি? জুহুরা খাতুন। গ্রাম, পোস্ট অফিস সব বলেন। আচ্ছা দাঁড়ান, মানি অর্ডার ফর্ম আগে নিয়ে আসি। মানি অর্ডার ফর্ম আনতে গিয়ে দেখা গেল বৃহস্পতিবার হাফ অফিস, সব বন্ধ হয়ে গেছে। শনিবারের আগে মানি অর্ডার করা যাবে না। আসগর সাহেব বললেন, ভাই, আপনি শনিবার সকাল 10টার মধ্যে চলে আসবেন, আমি মানি অর্ডার করে দেব, কোনো টাকা লাগবে না, বিনা টাকায় করব। চা খাবেন? চা খান। লোকটা চা খেল, তার মনে হয় কিছু সমস্যা আছে। চা খেতে খেতে কিছুক্ষণ কাঁদল। চলে যাবার সময় আসগর সাহেবকে অবাক করে দিয়ে বলল, ভাইজান, টাকাগুলান সাথে নিয়ে যাব না, আমার অসুবিধা আছে, আপনার কাছে তাও, আমি শনিবারে আসমু। আসগর সাহেব বিস্মিত হয়ে বললেন, আমার কাছে টাকা রেখে যাবেন? এতগুলো টাকা? লোকটা আগের মতো অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলল, জি ভাইজান, কোনো উপায় নাই, গরিবের বহুত কষ্টের টাকা, আপনার হাতে দিয়া গেলাম ভাইজান, আমি শনিবারে আসমু। লোকটি আর আসেনি। আসগর সাহেব 7 বৎসর টাকা নিয়ে অপেক্ষা করছেন। লোকটা আসছে না বলে তিনি দায়মুক্ত হয়ে দেশের বাড়িতে যেতে পারছেন না। সম্পূর্ণ অকারণে তিনি অন্যের সমস্যায় জড়িয়ে পড়েছেন। কিছু কিছু মানুষ থাকে যাদের নিজেদের তেমন কোনো সমস্যা থাকে না, তারা নিজের সঙ্গে সম্পর্কবিহীন অদ্ভুত সব সমস্যায় জড়িয়ে পড়ে। নিজেকে কিছুতেই অন্যের সমস্যা থেকে মুক্ত করতে পারে না, হাজার চেষ্টা করেও না। আসগর সাহেবের ঘর দোতলায়। একতলায় দর্জির একটা দোকান। দর্জির নাম বদরুল মিয়া। বদরুল মিয়া পরিবার নিয়ে দোতলায় থাকেন। তিনি তার একটা ঘর সাবলেট দিয়েছেন আলী আসগরকে। রাত 2:30 বাজে। এই সময় বদরুল মিয়াকে ডেকে তুলে আসগর সাহেব সম্পর্কে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বদরুল মিয়া অবশ্যই এমনিতে খুব মাইডিয়ার ধরনের লোক, বয়স 50-এর উপরে, ছোটখাটো হাসিখুশি মানুষ, মাথায় টুপি পরে হাসি মুখে অনবরত ঘটাং ঘটাং করে পা মেশিন চালান। বদরুল মিয়ার বিশেষত্ব হচ্ছে তিনি মেয়েদের ব্লাউজ ছাড়া অন্য কিছু বানাতে পারেন না, কিংবা পারলেও বানান না। ব্লাউজ মনে হয় তিনি ভালো বানান। তার দোকানে মেয়েদের ভিড় লেগেই থাকে। মেয়েরাও তাকে খুব পছন্দ করে। তাকে বদরুল চাচা না ডেকে নূর চাচা ডাকে, কারণ বদরুল মিয়ার চেহারা দেখতে অনেকটা অভিনেতা আসাদুজ্জামান নূরের মতো। আমি বদরুল মিয়ার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, নূর চাচা আছেন নাকি? সঙ্গে সঙ্গে দরজা খুলে বদরুল মিয়া বের হয়ে এলেন। মনে হয় জেগেই ছিলেন। গভীর রাতে ডেকে তোলার জন্য তাকে মোটেই বিরক্ত মনে হলো না, বরং মনে হলো তিনি আমাকে দেখে গভীর আনন্দ পেয়েছেন। মেয়েদের ব্লাউজের কারিগররা হয়তো আনন্দময় ভুবনে বাস করেন। তিনি হাসি মুখে বললেন, ব্যাপার কি হিমু ভাই? আসগর সাহেবের খোঁজে এসেছিলাম, তালা বন্ধ, খবর জানেন কিছু? জি না, কিছুই জানি না। আজ দোকান বন্ধ করেছি 12টার সময়, তখনও দেখি আসেন নাই। এরকম কখনো হয় না, উনি সন্ধ্যার সময় চলে আসেন। আমি নিজেও চিন্তাযুক্ত, দেশের অবস্থা ভালো না, আবার দিয়েছে হরতাল। 12টার সময় দোকান বন্ধ করেছেন? আপনার কাজের চাপ মনে হয় খুব বেশি। বদরুল মিয়া আনন্দে হেসে ফেলে বললেন, সবই আল্লাহর ইচ্ছা, ব্যবসা মাশাল্লাহ ভালো হচ্ছে। আন্দোলন টান্দোলনের সময় মেয়ে ছেলেরা কাপড় বেশি বানায়। কাপড় না, ব্লাউজ মনে হয় বেশি বানায়। বদরুল মিয়া আবারও মিষ্টি করে হাসলেন। আমি বললাম, আচ্ছা নূর চাচা, আপনার এই অঞ্চলের সব মেয়েদের বুকের মাপ আপনি জানেন, তাই না? এইটা জানতে হয়, মাপ লাগে। এই অঞ্চলের সবচেয়ে বিশাল বক্ষা তরুণীর নাম কি? বদরুল মিয়া আবারও বিনীত ভঙ্গিতে হাসলেন, কিছু বললেন না, গলা খাকারি দিয়ে হাসি বন্ধ করলেন। আমি বললাম, প্রফেশনাল এথিক্স, নাম বলবেন না, খুব ভালো। নূর চাচা, যাই। আসগর ভাইকে কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। একটু সাবধানে যাবেন হিমু ভাই, সময় খারাপ। গত রাত 3টার দিকে একটা মার্ডার হয়েছে, কানা কুদ্দুসের কাজ। মাথা কেটে নিয়ে গেছে, শুধু বডি ফেলে গেছে। কানা কুদ্দুস আমাকে বোধহয় মার্ডার করবে না। যাই কেমন?
এত রাতে ঘুম ভাঙালাম, কিছু মনে করবেন না। জি না, এইটা কোনো ব্যাপার না। জেগেইছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। সময় তো ভাই হয়ে এসেছে, আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। কি বলবো এই নিয়ে চিন্তাযুক্ত থাকি। তাহাজ্জুদের নামাজ পড়ে ওনার দরবারে কান্নাকাটি করি। গলিতে নেমে দেখি কুকুরটা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে গম্ভীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আমাকে নিয়ে এসেছে, কাজেই নিয়ে যাবার দায়িত্ব বোধ করছে। আমি কুকুরটাকে বললাম, চল যাই, যার খোঁজে এসেছিলাম তাকে পাওয়া গেল না। সে চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। আমি হাঁটছি, সে আসছে আমার পেছনে পেছনে। তার সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে, বারবার মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে হচ্ছে। আসগর সাহেবের জন্য খুব চিন্তা হচ্ছে, কি করি বলতো? কুকুরটা মাথা নাড়ল। আমার চিন্তা মনে হয় তাকেও স্পর্শ করেছে। আমার কি ধারণা জানিস? আমার ধারণা তিনি আমার মতো পুলিশের হাতে ধরা খেয়েছেন। 0 পয়েন্টের জায়গাটা হচ্ছে গন্ডগোলের আখড়া। বের হয়েছে আর পুলিশ ধরেছে। নাভির 1 ইঞ্চি উপরে রোলারের গুতা খেয়ে পুলিশ হাজতে হাত পা এলিয়ে মনে হয় পড়ে আছেন। তোর কি মনে হয়? ঘেউ ঘেউ। কুকুরের ভাষায় এই শব্দের মানে কি কে বলবে? আমার ইন্টেনশন বলছে রমনা থানায় গেলে আসগর সাহেবের খোঁজ পাব। তবে যেতে ভয় লাগছে। প্রথমবার ভাগ্যগুণে ছাড়া পেয়েছি, আবার পাবো কিনা কে জানে। অন্যের ব্যাপারে আমার ইন্টেনশন কাজ করে, নিজের ব্যাপারে কাজ করে না। এই হচ্ছে সমস্যা, বুঝলি? কুকুরটা আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। আমি তার গায়ে হাত দিয়ে আদর করলাম। বললাম, আজ যাই, পরে একদিন তোর জন্য খাবার নিয়ে আসব। কাবাব হাউসের ভালো কাবাব, শিক কাবাব আর নান রুটি। তুই ভালো থাকিস। খোড়া পানি এত হাঁটাহাঁটি করিস না, পাটার রেস্ট দরকার। আমি রওনা দিয়েছি রমনা থানার দিকে। কুকুরটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমাকে যতক্ষণ দেখা যাবে ততক্ষণই সে দাঁড়িয়ে থাকবে। যেতে যেতে মারিয়ার কথা কি ভাবব? অফ করা সুইচ অন করে দেব? একটা ইন্টারেস্টিং চিঠি মেয়েটা লিখেছিল, সাংকেতিক ভাষার চিঠি। কিছুতেই তার অর্থ বের করতে পারি না। দিনের পর দিন কাগজটা চোখের সামনে মেলে ধরে বসে থাকি। শেষে এমন হলো, অক্ষরগুলি মাথায় গেঁথে গেল। মস্তিষ্কের নিউরন একটা স্পেশাল ফাইল খুলে সেই ফাইলে চিঠি জমা করে রাখল। ফাইল খুলে চিঠিটা কি দেখব? দেখা যেতে পারে। সাংকেতিক ভাষার চিঠিটা স্ক্রিনে দেয়া হলো। এই সাংকেতিক চিঠির পাঠোদ্ধার করে আমার ফুফাতো ভাই বাদল। তার সময় লাগে 3 মিনিটের মতো। ওই প্রসঙ্গে ভাবতে ইচ্ছা করছে না। আমি মাথা সবকটা সুইচ অফ করে দিলাম। প্রচণ্ড খিদে লেগেছে। দুপুরে কি কিছু খেয়েছি? না, দুপুরে খাওয়া হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার এখন অনিশ্চিত হয়ে পড়ছে। টাকা পয়সার খুব সমস্যা যাচ্ছে। বড় ফুপা, বাদলের বাবা, আগে প্রতি মাসে 1,000 টাকা দিতেন। এই শর্তে দিতেন যে আমি বাদলের সঙ্গে দেখা করব না। আমার প্রচণ্ড রকম দূষিত সম্মোহীন ক্ষমতা থেকে বাদল রক্ষা পাবে। আমি শর্ত মেনে দূরে দূরে আছি। মাসে সে ফুপার অফিস থেকে টাকা নিয়ে আসি। গত 2 মাস হলো ফুপা টাকা দেয়া বন্ধ করেছেন। শেষবার টাকা আনতে গেলাম, ফুপা চিবিয়ে চিবিয়ে বললেন, মাই ডিয়ার ইয়াং ম্যান, তুমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছো, কাজটা কি ভালো হচ্ছে? আমি হাই তুলতে তুলতে বললাম, এদেশে শতকরা 30% লোক ভিক্ষা করে জীবনযাপন করছে, কাজে আমি খারাপ কিছু দেখছি না। তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, পড়াশোনা করেছ, তুমি যদি ভিক্ষা করে বেড়াও সেটা দেশের জন্য খারাপ। অর্থাৎ আপনি আমাকে মান্থলি অ্যালাউন্স দেবেন না? ফুপা বিস্মিত হয়ে বললেন, কয়েক মাস তোমাকে টাকা দিয়েছি, অমনি তোমার ধারণা হয়ে গেছে টাকাটা তোমার প্রাপ্য? এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। মাই ডিয়ার ইয়াং ম্যান, টাকা কষ্ট করে রোজগার করতে হয়। একজন মাটি কাটা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে কত পায় জানো? মাত্র 70 টাকা। তুমি কি মাটি কাটছ? জি না। তাহলে? তাহলে আর কি, চা দিতে বলেন, চা খেয়ে বিদায় হয়ে যাই। হ্যাঁ, চা খাও, চা খেয়ে বিদায় হও। বাদলের সঙ্গে অনেকদিন দেখা হয় না। ও কেমন আছে? ওর সঙ্গে দেখা করতে যাব। কখন গেলে ওকে পাওয়া যায়? ফুপা উচ্চাঙ্গের হাসি হাসলেন। আমি তার 2 দফা হাসিতে বিভ্রান্ত হয়ে গেলাম। হিমু। জি ফুপা। আমার বাড়িতে আসার ব্যাপারে তোমার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা এখন তুলে নেওয়া হলো। তুমি যখন ইচ্ছা আসতে পারো। আমি বিস্মিত হয়ে বললাম, বাদল কি দেশে নেই? ফুপা আবারও তার বিখ্যাত হাসি হেসে বললেন, না,
তাকে দেশের বাইরে পড়তে পাঠিয়েছি। তোমার হাত থেকে ওকে বাঁচানোর একটাই পথ ছিল। ভালো করেছেন। ভালো করেছি তো বটেই। এখন চা খাও। চা খেয়ে পথে পথে ঘুরে বেড়াও। চায়ের সঙ্গে হালকা স্ন্যাক্স কি পাওয়া যাবে পুপা? নো স্ন্যাক্স। চা যে খেতে দিচ্ছি এটাই কি যথেষ্ট না? যথেষ্ট তো বটেই। আমি ফুপার অফিস থেকে চা খেয়ে চলে এসেছি। আমার বাধা রোজগার বন্ধ। তাতে খুব যে ঘাবড়ে গেছি তা না। বাংলাদেশ ভিক্ষাবৃত্তির দেশ। এই দেশে ভিক্ষাবৃত্তিকে মহিমান্বিত করা হয়েছে। এখানে ভিক্ষা করে বেঁচে থাকা খুব কঠিন হবার কথা না। এখন অবশ্যই কঠিন বলে মনে হচ্ছে। খিদে অস্থির বোধ করছি। ভোরবেলা হাঁটতে হাঁটতে মারিয়াদের বাড়িতে উপস্থিত হলে তারা সকালের নাস্তা অবশ্যই খাওয়াবে। ইংলিশ ব্রেকফাস্ট। প্রথমে আধ গ্লাস কমলার রস। খিদেটাকে চনমনে করার জন্যে ভিটামিন সি সমৃদ্ধ কমলার রসের কোনো তুলনা নেই। তারপর কি? তারপর অনেক কিছু আছে। সব টেবিলে সাজানো। যা ইচ্ছা তুলে নাও। 1. পাউরুটি স্লাইস। পাশেই মাখনের বাটিতে মাখন। মাখন কাটা ছুরি। মার্মালেডের বোতল। অনেকে পাউরুটি স্লাইসে পুরো করে মাখন দিয়ে তার উপর হালকা মার্মালেড ছড়িয়ে দেন। 2. ডিম সিদ্ধ। হাফ বয়েলড। ডিম সিদ্ধের সঙ্গে আছে গোলমরিচের গুঁড়া ও লবণ। ডিম ভাঙতে ভেতর থেকে গরম ভাপ উঠবে। হলদে কুসুম গড়িয়ে পড়তে শুরু করবে। তখন তার উপর ছিটিয়ে দিতে হবে গোলমরিচ ও লবণ। 3. গোশত ভাজা। ইংরেজি নামটা যেন কি? সসেজ। ফ্রাইড সসেজ। আগুন গরম সসেজ। খাবার নিয়ম হল 1 টুকরা গোশত ভাজা, 1 চুমুক ব্ল্যাক কফি। তাড়াহুড়া কিছু নেই। ফাঁকে ফাঁকে খবরের কাগজ পড়া যেতে পারে। সব পড়ার দরকার নেই, শুধু হেডলাইন। আচ্ছা, এইসব কি? আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছি? আমি না একজন মহাপুরুষ টাইপ মানুষ? খাদ্যের মতো অতি তুচ্ছ একটা ব্যাপার আমাকে অভিভূত করে রাখবে, তা কি করে হয়? হিরোজ ওয়েলকাম বলে একটা বাক্য আছে। মহান বীর যুদ্ধ জয়ের পর দেশে ফিরলে যা হয়। আনন্দ উল্লাস, আতশবাজি পোড়ানো, গণসঙ্গীত। থানায় পা দেয়া মাত্র হিরোজ ওয়েলকাম বাক্যটি আমার মাথায় এলো। আমাকে নিয়ে হইচই পড়ে গেল। সেন্ট্রির সেপাই একটা বিকট চিৎকার দিল, আরে হিমু ভাইয়া! আমি গেলাম হকচকিয়ে। থানার সবাই ছুটে এলেন। সেকেন্ড অফিসার একগাল হেসে বললেন, স্যার কেমন আছেন? ওসি সাহেব আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন, ভাই সাহেব আরাম করে বসুন। আপনি আমাদের যা দুশ্চিন্তায় ফেলেছিলেন, করণবাজারে যেখানে আপনাকে নামিয়ে দিয়েছে সেখানে 2 বার জিপ পাঠিয়েছি আপনার খোঁজে। আমি হতভম্ব হয়ে বললাম, ব্যাপার কি? ব্যাপারটা যে কি সে তো আপনি বলবেন। আপনি যে এরকম গুরুত্বপূর্ণ তা তো বুঝিনি। মানুষের কপালে তো লেখা থাকে না সে কে। লেখা থাকলে পুলিশের জন্য ভালো হতো। কপালের লেখা দেখে হাজতে ঢুকাতাম, লেখা দেখে চা কফি খাইয়ে সেলুট করে বাসায় পৌঁছে দিতাম। ভাই, আমি অতি নগণ্য এক হিমু। আপনি নগণ্য হলে আমাদের এই অবস্থা? কি অবস্থা? একেবারে বেড়াছেড়া অবস্থা। দাঁড়ান, সব বলছি। ভাই সাহেব চা খাবেন? ওই আকবর, হিমু ভাইরে চা দে। তারপর ভাই সাহেব শোনেন কি ব্যাপার। আপনাকে তো ছেড়ে দিলাম। তারপর মারিয়া নামের একটি মেয়ে টেলিফোন করল, আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি যতই বলি ছেড়ে দিয়েছি ততই চেপে ধরে। আমার কথা বিশ্বাস করে না। রাগ করে টেলিফোন রেখে দিলাম। তারপর শুরু হলো গজব। কি গজব? একের পর এক টেলিফোন আসা শুরু হলো। ডিআইজি, এআইজি, সবশেষে আইজি সাহেব নিজে। আমি স্যারদের বললাম আপনাকে ছেড়ে দিয়েছি। তারা বিশ্বাস করলেন। তারপর টেলিফোন করলেন হোম মিনিস্টার। রাত তখন 3:10। মন্ত্রীরা তো সহজে কিছু বোঝেন না। যতই বলি স্যার ওনাকে ছেড়ে দিয়েছি, মন্ত্রী বলেন, দেখি লাইন দিন, কথা বলি। আরে যাকে ছেড়ে দিয়েছি তাকে লাইন দেব কিভাবে? আমি কি জাদুকর জুয়েলাইজ? উনি বললেন, হিমু সাহেবকে যেখান থেকে পারেন খুঁজে আনেন। আমার কলজে গেল শুকিয়ে। হার্টের ড্রপবিট শুরু হলো। এখন আপনাকে দেখে কলিজায় পানি এসেছে। হার্টও নর্মাল হয়েছে। ভাইয়া, আপনি যে এমন তালেবর ব্যক্তি সেটা বুঝতে পারিনি। নিজ গুণে ক্ষমা করে দিন। পায়ের ধুলাও কিছু দিয়ে দেবেন। বোতলে ভরে থানায় ফাইল ক্যাবিনেটে রেখে দেব। এখন হিমু ভাইয়া, আপনি টেলিফোনটা হাতে নিন। যাদের নাম বললাম এক এক করে তাদের সবাইকে টেলিফোন করে জানান যে আপনি আছেন। আপনার মধুর কণ্ঠস্বর শুনিয়ে ওদের শান্ত করুন। ওনারা বড়ই অশান্ত। এদের কাউকে আমি চিনি না। আপনি এদের চেনেন না আর এরা আমার জান পানি করে দেবে, তা তো হবে না ভাইয়া। নাচতে নেমেছেন,
এখন আর ঘুমটা দিতে পারবেন না। আপনি মারিয়াকে টেলিফোন করুন, তার কাছ থেকে নাম্বার নিয়ে অন্যদের টেলিফোনে ধরুন। আকবর চা নিয়ে এসেছে। ওসি সাহেব আকবরের কাছ থেকে চায়ের কাপ নিয়ে আমার সামনে রাখলেন। আকবরের দিকে আগুন চোখে তাকিয়ে বললেন, হারামজাদা, এক কাপ চা আনতে এতক্ষণ লাগে? বলে আচমকা এক চর বসালেন। আকবর উল্টে পড়ে গেল, আবার স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে চলে গেল, যেন কিছুই হয়নি। ওসি সাহেব টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাম্বার বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। ডায়াল করতে আপনার কষ্ট হবে, আপনাকে কষ্ট দিতে চাই না। নাম্বার হচ্ছে ৮ আমি তুমি আমি তুমি আমরা, এর মানে ৮-১-২-১-২-৩। ভাই, আপনার কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আপনি নিজেই টেলিফোন করুন। বুঝলেন হিমু ভাইয়া, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পুলিশে চাকরি করব ততদিন হলুদ পাঞ্জাবি পরা কাউকে ধরব না, মার্ডার কেসের আসামি হলেও না। মারিয়া জেগেছিল। আমি তাকে জানালাম যে আমাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, আমি ছাড়া পেয়েছি এবং ভালো আছি। মারিয়া বলল, আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছি কে বলল? আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছি না। অকারণে দুশ্চিন্তাগ্রস্ত হবার মেয়ে আমি না। বাবা দুশ্চিন্তা করছেন। আমার কাছ থেকে আপনার গ্রেফতারের কথা শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। তারপর শুরু করলেন টেলিফোন। আসাদুল্লাহ সাহেব কেমন আছেন? ভালো আছেন, টেলিফোন রাখি। তুই এত রেগে আছিস কেন? আপনাকে অসংখ্যবার বলেছি তুই তুই করবেন না। আচ্ছা করব না, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? হিমু ভাই, আপনি অকারণে কথা বলছেন। তোমার বাবা কি জেগে আছেন? হ্যাঁ জেগে আছেন। বাবা রাতে ঘুমোতে পারেন না। আপনি কি বাবার সঙ্গে কথা বলবেন? না। বাবা আপনার সঙ্গে কথা বলার জন্য এত ব্যস্ত, আপনি তার সঙ্গে সামান্য কথা বলতে আগ্রহী না? মরিয়ম, ব্যাপারটা হলো কি? মরিয়ম বলছেন কেন? আমার নাম কি মরিয়ম? ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছেই। আপনি একের পর এক ভুল করবেন, তারপর সেই ভুলটা শুদ্ধ হিসেবে দেখাবার একবার চেষ্টা করবেন। সেটা কি ঠিক? কি ভুল করলাম? যখন আপনাকে আমাদের খুব বেশি প্রয়োজন হয়েছিল তখন আপনি ঠিক করলেন আমাদের বাসায় আর আসবেন না। বাবা আপনাকে এত পছন্দ করেন, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার কথা বলেন, কিন্তু আপনার খোঁজ নেই। যাতে আমরা আপনার খোঁজ না পাই তার জন্য আগের ঠিকানা পর্যন্ত পাল্টে ফেললেন। মারিয়া, তোমাদের হাত থেকে বাঁচার জন্য ঠিকানা পাল্টাইনি। আমার অভ্যাস হচ্ছে দুদিন পরপর জায়গা বদল করা। মানুষ গাছের মতো, এক জায়গায় কিছুদিন থাকলেই শিকড় গজিয়ে যায়। আমি চাই না আমার শিকড় গজাক। হিমু ভাই, হাত জোর করে আপনাকে একটা অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে ফিলোসফি করার চেষ্টা করবেন না। আপনি আমাদের বাসায় আসা বন্ধ করেছিলেন কারণ আমি আপনাকে একটা চিঠি দিয়েছিলাম। তখন আমার বয়স ছিল কম, 15 বছর। 15 বছরের একটি কিশোরী তো ভুল করবেই। মেয়েরা তাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলি অ্যাডোলেন্সেস পিরিয়ডে করে। আমিও করেছি। ভুল বলছো কেন? তখন যা করেছিলে হয়তো ঠিকই করেছিলে, এখন ভুল মনে হচ্ছে। আমি জানতাম একদিন তোমার এরকম মনে হবে। জানতেন বলেই আমার চিঠির জবাব দেননি? মারিয়া, তোমাকে বলেছি চিঠির পাঠোদ্ধার আমি করতে পারিনি। আবার মিথ্যা বলছেন? পুরোপুরি মিথ্যা না, 50 ভাগ মিথ্যা। আমি আবার 100 ভাগ মিথ্যা বলতে পারি না, সবসময় মিথ্যার সঙ্গে সত্যি মিশিয়ে দিই। আমি কিছুই বুঝতে পারছি না, মিথ্যা কতটুকু আর সত্যি কতটুকু। আমি পাঠোদ্ধার করতে পারিনি এটা সত্যি, তবে বাদল পেরেছে। বাদলকে? আমার ফুফাতো ভাই, আমার মহাভক্ত, আমার শিষ্য বলা যেতে পারে। আপনি আমার চিঠি দুনিয়া সবাইকে দেখিয়ে বেরিয়েছেন? সবাই না, শুধু বাদলকে দিয়েছিলাম। সে সঙ্গে সঙ্গে অর্থ বের করে ফেলল। তখন আর চিঠিটা পড়তে আমার ইচ্ছা করল না, কাজেই অর্থ বের করার পরেও আমি চিঠি পড়িনি। আপনি চিঠি পড়েননি? না। কি লিখেছিলাম জানতে আগ্রহ হয়নি? আগ্রহ চাপা দিয়েছি। কেন? কারণটা হলো, থাক, কারণ শুনতে হবে না। মারিয়া হঠাৎ করে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি টেলিফোন রাখলাম। ভালো কথা, আপনার ঠিকানা বলুন, লিখে নেই। আর শুনুন, মা আপনাকে হাত দেখাতে চান, একদিন এসে মার হাতটা দেখে দিন। আমি ঠিকানা বললাম, সে টেলিফোন রাখল। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসলাম। তিনি হাসলেন না, ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভালো কথা, আপনাদের হাজতে আলী আসগর বলে কি কেউ আছে? বেচারার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওসি সাহেব সেকেন্ড অফিসারের দিকে তাকিয়ে বললেন, হিমু ভাইকে হাজতে নিয়ে যান, উনি নিজে দেখুন, আসগর ফাসগর যাকেই পান নিয়ে বাড়ি চলে যান।
আজগর সাহেব হাজতে ছিলেন। মনে হলো নাভির 1 ইঞ্চি উপরে রোলারের গুতা খেয়েছেন। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আমি তাকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। পুলিশের জিপ থাকলে এবারও হয়তো জিপে করে আমাদের পৌঁছাতো। জিপ ছিল না। সকাল হয়ে আসছে। পিকেটাররা বের হবে। আগামী দিনের হরতাল জম্পেশ করে করা হবে। পুলিশের ব্যস্ততা সীমাহীন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আজগর সাহেব হাঁটতে পারছেন না। আমি বললাম, রোলারের গুতা খেয়েছেন? আজগর সাহেব কিছু বললেন না। বলবেন না তাও জানি। কিছু মানুষ আছে অন্যের সমস্যায় জড়িয়ে যায়, কিন্তু নিজের সমস্যা আড়াল করে রাখে। হিমু ভাই। জি। একটু বসবো? শরীর খারাপ লাগছে? হুম। আমি তাকে সাবধানে ফুটপাতের উপর বসালাম। তিনি সঙ্গে সঙ্গে বমি করলেন, রক্ত বমি। আজগর সাহেব। জি। আপনার অবস্থা তো মনে হয় সুবিধার না। জি। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। বাসায় গিয়ে লাভ নেই। নেবেন কিভাবে? উঠে দাঁড়াতে পারছি না। একটা কিছু ব্যবস্থা হবেই। ব্যবস্থা না হওয়া পর্যন্ত আসুন বসে থাকি, নাকি শোবেন? জি আচ্ছা। আমি তাকে ফুটপাতে শুইয়ে দিলাম। মাথার নিচে ইট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। ইট দেখছি না। হিমু ভাই। জি। রাজনীতিবিদরা সাধারণ মানুষদের কষ্ট দিতে এত ভালোবাসে কি জন্যে? তারা রাজনীতি করেন, আমরা কষ্ট পাই। এর কারণ কি? রাজনীতি হলো রাজাদের ব্যাপার। বোধহয় এই জন্যেই। রাজনীতি বাদ দিয়ে তারা যখন জননীতি করবে, তখন আর আমাদের কষ্ট হবে না। এরকম কি কখনো হবে? বুঝতে পারছি না। হওয়ার তো কথা। মেঘের আড়ালে সূর্য থাকে। সূর্য কি আছে? সূর্য নিশ্চয়ই আছে। মেঘ সরে গেলেই দেখা যাবে। মেঘ যদি অনেক বেশি সময় থাকে, তাহলে কিন্তু একসময় সূর্য ডুবে যায়। তখন মেঘ কেটে গেলেও সূর্যকে আর পাওয়া যায় না। আমি শঙ্কিত বোধ করছি। ভয়াবহ ধরনের অসুস্থ মানুষেরা হঠাৎ দার্শনিক হয়ে ওঠে। ব্রেনে অক্সিজেনের অভাব হয়। অক্সিজেন ডিপ্রাইভেশন ঘটিত সমস্যা দেখা দিতে থাকে। উচ্চস্তরের ফিলোসফি আসলে মস্তিষ্কে অক্সিজেন ঘাটতিজনিত সমস্যা। আজগর সাহেবকে দ্রুত হাসপাতালে নেবার ব্যবস্থা করতে হবে। রিক্সা, ভ্যানগাড়ি কিছুই দেখছি না। শেষ পর্যন্ত ব্যবস্থা হলো। মাটি কাটা কুলি একজন পাওয়া গেল। সে কাঁধে করে রোগীকে হাসপাতাল নিয়ে যাবে। বিনিময়ে তাকে 50 টাকা দিতে হবে। আজগর সাহেব মানুষের কাঁধে চড়তে লজ্জা পাচ্ছেন। আমি বললাম, লজ্জার কিছু নেই। হাসি মুখে কাঁধে চেপে বসুন। চিরকালই মানুষ মানুষের কাঁধে চেপেছে। একটা ঘোড়া আরেকটা ঘোড়াকে কাঁধে নিয়ে চলে না, মানুষ চলে। সৃষ্টির সেরা জীবদের কাণ্ডকারখানাও সেরা। গল্প উপন্যাসে পাখি ডাকা ভোর বাক্যটা প্রায় পাওয়া যায়। যারা ভোরবেলা পাখির ডাক শোনেন না, তাদের কাছে পাখি ডাকা ভোরের রোমান্টিক আবেদন আছে। লেখকরা কিন্তু পাঠকদের বিভ্রান্ত করেন। তারা পাখি ডাকা ভোর বাক্যটায় পাখির নাম বলেন না। ভোরবেলা যে পাখি ডাকে তার নাম কাক। কাক ডাকা ভোর। কাক ডাকা ভোর লিখলে ভোরবেলার দৃশ্যটি পুরোপুরি ব্যাখ্যা করা যেত। কাকের কাকা শব্দে আমার ঘুম ভাঙল। খুব একটা খারাপ লাগলো তা না। কাকা শব্দ যত কর্কশই হোক, শব্দটা আসছে পাখির গলা থেকেই। প্রকৃতি অসুন্দর কিছু সৃষ্টি করে না। কাকের মধ্যেও সুন্দর কিছু নিশ্চয় আছে। সেই সুন্দরটা বের করতে হবে। এই ভাবতে ভাবতে বিছানা থেকে নামলাম। তারপরে মনে হলো, এত ভোরে বিছানা থেকে শুধু শুধু কেন নামছি? আমার সামনে কোনো পরীক্ষা নেই যে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসতে হবে। ভোরের ট্রেন ধরার জন্য স্টেশনে ছুটতে হবে না। চলছে অসহযোগের ছুটি। শুধু একবার ঢাকা মেডিকেল যেতে হবে। আজগর সাহেবের খোঁজ নিতে হবে। খোঁজ না নিলেও চলবে। আমার তো কিছু করার নেই। আমি কোনো চিকিৎসক না। আমি অতি সাধারণ হিমু। কাজেই আরও খানিক্ষণ শুয়ে থাকা যায়। চৈত্র মাসের শুরুর ভোরবেলাগুলিতে হিম হিম ভাব থাকে। হাত পা গুটিয়ে পাতলা চাদরে শরীর ঢেকে রাখলে মন্দ লাগে না। অনেকে ভোর হওয়া দেখার জন্য রাত কাটার আগেই জেগে ওঠেন। তাদের ধারণা, রাত কেটে ভোর হওয়া একটা অসাধারণ দৃশ্য। সেই দৃশ্য না দেখলে মানবজন্ম বৃথা। তাদের সঙ্গে আমার মত মেলে না। আমার কাছে মনে হয় সব দৃশ্যই অসাধারণ। এই যে পাতলা একটা কাঁথা গায়ে মাথা ঢেকে শুয়ে আছি, এই দৃশ্যের কি তুলনা আছে? কাঁথার ছেঁড়া ফুটো দিয়ে আলো আসছে। একটা মশাও সেই ফুটো দিয়ে ভেতরে ঢুকেছে। বেচারা খানিকটা হকচকিয়ে গিয়েছে। কি করবে বুঝতে পারছে না। সূর্য উঠে যাবার পর মশাদের রক্ত খাবার নিয়ম নেই। সূর্য উঠে গেছে।
বেচারার বুকে রক্তের তৃষ্ণা। চোখের সামনে খালি গায়ের এক লোক শুয়ে আছে। ইচ্ছা করলেই তার গায়ের রক্ত খাওয়া যায়, কিন্তু দিনের আলোয় রক্ত খাওয়াটা কি ঠিক হবে? সে মহা চিন্তিত হয়ে হিমু নামক মানুষটার কানের কাছে ভনভন করছে। মনে হচ্ছে অনুমতি প্রার্থনা করছে। মশাদের ভাষায় বলছে, স্যার, আপনার শরীর থেকে 1 ফোঁটার 5 ভাগের 1 ভাগ রক্ত কি আমি খেতে পারি? আপনারা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করেন, ওদের প্রাণ রক্ষা করেন। আমাদের প্রাণও তো প্রাণ, ক্ষুদ্র হলেও প্রাণ। সেই প্রাণ রক্ষা করতে সামান্য রক্ত দিতে আপনাদের এত আপত্তি কেন স্যার? কবি বলেছেন, যতই করিবে দান তত যাবে বেড়ে। এসব দৃশ্য কি অসাধারণ না? তারপরেও আমরা আলাদা করে কিছু মুহূর্ত চিহ্নিত করি। এদের নাম দিয়ে অসাধারণ মুহূর্ত। সাংবাদিকরা বিখ্যাত ব্যক্তিদের প্রশ্ন করেন, আপনার জীবনের স্মরণীয় ঘটনা কি? বিখ্যাত ব্যক্তিরা আবার ইনিয়ে বিনিয়ে স্মরণীয় ঘটনার কথা বলেন। বেশিরভাগই বানোয়াট। সমগ্র জীবনটাই কি স্মরণীয় ঘটনার মধ্যে পড়ে না? এই যে মশাটা কানের কাছে ভনভন করতে করতে উঠছে, আবহ সঙ্গীত হিসেবে ভেসে আসছে কাকদের কাকা, এই ঘটনা কি স্মরণীয় না? আমি হাই তুলতে তুলতে মশাটাকে বললাম, খা বেটা, রক্ত খা। আমি কিছু বলবো না। ভরপেট রক্ত খেয়ে ঘুমোতে যা, আমাকেও ঘুমোতে দে। মশার সঙ্গে কথোপকথন শেষ করার সঙ্গে সঙ্গেই দরজার কড়া নড়ল। সূর্য ওঠা সকালে কে আসবে আমার কাছে? মশাটার কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকলে বলতাম, যা বেটা, দেখে কে এসেছে, দেখে এসে আমাকে কানে কানে বলে যা। যেহেতু মশাদের সেই ক্ষমতা নেই, সেহেতু আমাকে উঠতে হলো, দরজা খুলতে হলো। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে তার নাম মারিয়া। এই ভোরবেলা কালো সানগ্লাসে তার চোখ ঢাকা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চকলেট রঙের সিল্কের শাড়িতে কালো রঙের ফুল ফুটে আছে, কানে পাথর বসানো দুল, খুব সম্ভব চুনি, লাল রং ঝিকমিক করে চলেছে। এরকম রূপবতী একজন তরুণীর সামনে আমি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি। যে কোনো সময় কাঁথা গা থেকে পিছলে নেমে আসবে বলে এক হাতে কাঁথা সামলাতে হচ্ছে, অন্য হাতে লুঙ্গি। তাড়াহুড়া করে বিছানা থেকে নেমেছি বলে লুঙ্গির গিট ভালোমতো দেয়া হয়নি। লুঙ্গি খুলে নিচে নেমে এলে ভয়াবহ ব্যাপার হবে। আধুনিক ছোট গল্প। গল্পের শিরোনাম নাঙ্গু বাবা ও রূপবতী মারিয়া। আমি নিজেকে সামলাতে সামলাতে বললাম, মরিয়ম, তোমার খবর কি? ভোরবেলায় চোখে সানগ্লাস, চোখ উঠেছে? না, চোখ ওঠেনি। আপনার খবর কি? খবর ভালো। এত সকালে এলে কিভাবে? হেঁটে? যতটা সকাল আপনি ভাবছেন এখন তত সকাল না, 10:30 বাজে। বলো কি? হ্যাঁ। এসেছ কি করে? গাড়ি টাড়ি তো চলছে না। রিকশা এসেছি। গুড। ভিখিরিদের এই কাঁথা কোথায় পেয়েছেন? আমার স্থাবর সম্পত্তি বলতে এই কাঁথা, বিছানা এবং মশারি। কাঁথা জড়িয়ে আছেন কেন? খালি গা তো, এই জন্যে কাঁথা জড়িয়ে আছি। আপনার কাছে কেন এসেছি জানেন? না। আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য এসেছি। বলে ফেলো। পরশু রাতে যখন টেলিফোনে কথা হলো তখন আমার বলা উচিত ছিল, বলতে পারিনি। বলতে না পারার যন্ত্রণায় সারা রাত আমার ঘুম হয়নি। এখন বলবো, বলে চলে যাব। চা খাবে? চা খাওয়াতে পারি। এরকম নোংরা জায়গায় বসে আমি চা খাবো না। জায়গাটা আমি বদলে ফেলতে পারি। কিভাবে বদলাবেন? চায়ের কাপ হাতে নিয়ে চিন্তা করতে হবে তুই বসে আছিস ময়ূরাক্ষী নদীর তীরে। শান্ত একটা নদী। তুই যে জায়গায় বসে আছিস সে জায়গাটা হচ্ছে বটগাছের একটা গুড়ি। নদীর ঠিক উপরে বটগাছ হয় না, তবু ধরা যাক হয়েছে। গাছে পাখি ডাকছে। মারিয়া শীতল গলায় বলল, তুই তুই করছেন কেন? মনের ভুলে তুই তুই করছি, আর হবে না। তোর সঙ্গে আমার যখন পরিচয় তখন তুই তুই করতাম তো, তাই। আপনি কখনোই আমার সঙ্গে তুই তুই করেননি। আপনার সঙ্গে আমার কখনো তেমন করে কথাও হয়নি। আপনি কথা বলতেন মার সঙ্গে, বাবার সঙ্গে, আমি শুনতাম। ও আচ্ছা। ও আচ্ছা বলবেন না। আমার স্মৃতিশক্তি খুব ভালো। স্মৃতিশক্তি খুব ভালো তা বলা ঠিক হচ্ছে না। যা বলতে এসেছিস তা বলতে ভুলে গেছিস। ভুলিনি, চলে যাবার আগ মুহূর্তে বলবো। তাহলে ধরে নিতে পারি তুই কিছুক্ষণ আছিস? হ্যাঁ। আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি আর চট করে চা নিয়ে আসি। দুজনে বেশ মজা করে ময়ূরাক্ষীর তীরে বসে চা খাওয়া হবে। যান, চা নিয়ে আসুন। 2 মিনিটের জন্যে তুই কি চোখ বন্ধ করবি? কেন? আমি কাঁথাটা ফেলে দিয়ে একটা পাঞ্জাবি গায়ে দিতাম। আপনার সেই বিখ্যাত হলুদ পাঞ্জাবি? হ্যাঁ। চোখ বন্ধ করতে হবে না,
রাস্তাঘাটে প্রচুর খালি গায়ের লোক আমি দেখি, এতে কিছু যায় আসে না। ভালো কথা। আপনি কি তুই তুই চালিয়ে যাবেন? হ্যাঁ। আমি পাঞ্জাবি গায়ে দিলাম, লুঙ্গি বদলে পায়জামা পরলাম। আমার তোশকের নিচে 20 টাকার একটা নোট থাকার কথা। বধূর চায়ের দোকানে আগে বাকি দিত, এখন দিচ্ছে না। চা আনতে হলে নগদ পয়সা লাগবে। আমরা সম্ভবত অতি দ্রুত ফেলো করি মাখো তেলের জগতে প্রবেশ করছি। কিছুদিন আগেও বেশিরভাগ দোকানে বাঁধানো ফ্রেমে লেখা থাকত, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সেসব দোকানে বাকি চাওয়া হতো, দোকানের মালিকরা লজ্জা পেতেন না। এখন সেই লেখাও নেই, বাকির সিস্টেমও নেই। তোশকের নিচে কিছু পাওয়া গেল না। বধূর কাছ থেকে চা আসার ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেল। মরিয়ম খাটের কাছে গেল। খাটে বসার ইচ্ছা বোধ হয় ছিল। খাটের নোংরা চাদর, তেল চিটচিটে বালিশ মনে হচ্ছে পছন্দ হয়নি। চলে গেল ঘরের কোণে রাখা টেবিলে। সে বসল টেবিলে পা ঝুলিয়ে। আমি শঙ্কিত বোধ করলাম। টেবিলটা নড়বড়ে, 3টা মাত্র পা। 4 নম্বর পায়ের অভাব মোচনের চেষ্টা করা হয়েছে টেবিলটাকে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে। মরিয়ম টেবিলে বসে যেভাবে নড়াচড়া করছে, তাতে ব্যালেন্স গণ্ডগোল করে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। মরিয়ম পা দোলাতে দোলাতে বলল, আপনার এই ঘর কখনো ঝাড় দেওয়া হয় না? একেবারে যে হয় না তা না, মাঝে মাঝে হয়। তোশকের নিচে কি খুঁজছেন? টাকা পাচ্ছি না, হাপিস হয়ে গেছে। তুই কি 10টা টাকা ধার দিবি? না, আমি ধার দিই না। আপনার বিছানার উপর যে জিনিসটা ঝুলছে তার নাম কি মশারি? হুম। সারা মশারি জুড়েই তো বিশাল ফোঁটা, কি আশ্চর্যকাণ্ড! তুই আমার মশারি দেখে রাগ করছিস। মশারা খুব আনন্দিত হয়। মশারি যখন খাটাই মশারা হেসে ফেলে। মশাদের হাসি আপনি দেখেছেন? না দেখলেও অনুমান করতে পারি। তুই কি চোখ থেকে কালো চশমাটা নামাবি? অসহ্য লাগছে। অসহ্য লাগছে কেন? আমি যখন স্কুলে পড়ি তখন আমাদের একজন টিচার ছিলেন, সরার স্যার। ইংরেজি পড়াতেন, খুব ভালো পড়াতেন। হঠাৎ একদিন শুনি স্যার অন্ধ হয়ে গেছেন। মাস 2 পর স্যার স্কুলে এলেন। তার চোখে কালো সানগ্লাস। অন্ধ হবার পরও স্যার পড়াতেন। দপ্তরি হাত ধরে ধরে তাকে ক্লাসরুমে ঢুকিয়ে চেয়ারে বসিয়ে দিত। চেয়ারে বসে বসে তিনি পড়াতেন। চোখে থাকত সানগ্লাস। স্যারকে মনে হতো পাথরের মূর্তি। এরপর থেকে সানগ্লাস পরা কাউকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মরিয়ম সানগ্লাস খুলে ফেলল। আমি বললাম, তোর চোখ অসম্ভব সুন্দর। কালো চশমায় এরকম সুন্দর চোখ ঢেকে রাখা খুব অন্যায়। আর কখনো চোখে সানগ্লাস দিবি না। আমি রোদ সহ্য করতে পারি না, চোখ জ্বালা করে। জ্বালা করলে করুক, তোর চোখ থাকবে খোলা। সুন্দর চোখ সবাই দেখবে, সৌন্দর্য সবার জন্যে। মরিয়ম তীক্ষ্ণ গলায় বলল, আমার বুকও খুব সুন্দর, তাই বলে সবাইকে বুক দেখিয়ে বেড়াবো? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা বলে কি? এই সময় মেয়েরা দ্রুত বদলে যাচ্ছে। যত সহজে, যত অবলীলায় মরিয়ম এই কথাগুলি বলল, আজ থেকে 10 বছর আগে কি কোনো তরুণী এ জাতীয় কথা বলতে পারত? মরিয়ম বলল, হিমু ভাই, আপনি মনে হচ্ছে আমার কথা শুনে ঘাবড়ে গেছেন। কিছুটা ঘাবড়ে গেছি তো বটেই। ঘাবড়াবার কিছু নেই, আমি এর চেয়ে অনেক ভয়ঙ্কর কথা বলি। আপনি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। তুই এমন ভয়ঙ্কর ভঙ্গিতে পা দুলাবি না, টেবিলের অবস্থা সুবিধার না। আমি বাথরুমের দিকে রওনা হলাম। আমাদের এই নিউ আইডিয়া মেসে মোট 18 জন বোর্ডার, একটাই বাথরুম। সকালের দিকে বাথরুম খালি পাওয়া ঈদের আগে আন্তনগর ট্রেনের টিকিট পাওয়ার মতো। খালি পেলেও সমস্যা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করার পরপরই দরজায় টোকা পড়বে, ব্রাদার একটু কুইক করবেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম এর 2য় পর্ব। আপনাদের জন্য আমাদের নতুন আয়োজন গল্পতরু হরর। যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য এই আয়োজন। আপনারা গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পগুলো শুনবেন। শুনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের কোনো আইডিয়া থাকলে তা শেয়ার করতে পারেন। আর গল্পতরু হরর চ্যানেলটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনেও উঠে যাবে। আশা করছি আপনারা গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।